বৈষম্য বিরোধী আন্দোলন যদি বিজয়ী হয় তাদের জীবনের উপরে যে বৈষম্য আছে সেই বৈষম্য থেকে তারা মুক্তি পাবে। যে 25,000 ছেলে মেয়ে পঙ্গুত্ব বরণ করেছে, এই ছেলে মেয়েদের এবং যারা শহীদ হয়েছেন তাদের যদি আপনি শ্রেণী বিশ্লেষণ করেন দেখবেন যে এরা খুবই নিম্ন যে বৃত্তের মানুষ, তাদের পরিবার শ্রমজীবী মানুষ, তাদের পরিবার হচ্ছে নিম্নবিত্তের মানুষ, সেই পরিবারের ছেলে মেয়েরা হলো এই লড়াইয়ের মধ্যে সবচেয়ে বেশি আত্মদান করেছে। এবং আপনি দেখেন ঢাকা শহরে আমি নিজে রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাহী সভাপতি, আমি নিজেই দায়িত্ব নিয়েই বলছি 24 জন রিক্সা শ্রমিক ঢাকা শহরে জীবন দিয়েছে। এখন বলেন যে এই ছাত্রদের কোটা ব্যবস্থা সেই সঙ্গে শ্রমিকদের আত্মদানের সম্পর্কটা কি? যেই ছাত্ররা যেই বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলেছিল সেই বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে এই শ্রমজীবী মানুষরা নিজেদেরকে যুক্ত করে ফেলেছিল এবং তারা মনে করেছিল যে এই বৈষম্য বিরোধী আন্দোলন যদি বিজয়ী হয় তাদের জীবনের উপরে যে বৈষম্য আছে সেই বৈষম্য থেকে তারা মুক্তি পাবে। তারা জীবন দিয়েছে, তারা বুঝতে পেরেছিল যে এই বৈষম্য বিরোধী আন্দোলন বিজয়ী হলে আমাদের জীবনের পরিবর্তন হবে। কিন্তু যারা ক্ষমতা নিল তারা কিন্তু সেটা বুঝতে পারলো না, তাদের প্রায়োরিটিতে কিন্তু সেই কাজটা ছিল না। যদি থাকতো, যেই আক্ষেপ আপনারা করলেন যে 11টা সংস্কার কমিটি হয়েছে, নিশ্চয়ই 2টা গুরুত্বপূর্ণ আরও সংস্কার কমিটি করা উচিত ছিল। একটা ছিল শিক্ষা, ছাত্র শিক্ষা ব্যবস্থা, এটা নিয়ে একটা সংস্কার কমিটি হওয়া উচিত ছিল। আরেকটা সংস্কার কমিটি হওয়া উচিত ছিল আমাদের অধিকাংশেরই পরিচয় হচ্ছে আমরা কৃষকের সন্তান, সুতরাং কৃষি ব্যবস্থা কৃষি বিপণন নিয়ে একটা সংস্কার কমিটি হওয়ার কথা ছিল, সেটা তো হয় নাই। আর যাও বা আপনার জনগণের জীবন মানের সাথে সম্পৃক্ত 5টা কমিটি হয়েছে, সেই কমিটিগুলি ঐক্যমত্য কমিশনের আলোচনার বিষয়বস্তুই হতে পারে না। কোনগুলি? সেইগুলো হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, তারপর হচ্ছে আপনার চিকিৎসা, আপনার হচ্ছে হলো নারী, আপনার হচ্ছে শ্রমজীবী মানুষ, সেইগুলি তো আলোচনার বিষয়ই হতে পারে না। আপনি বলেছেন সেই বৈষম্য নিরসনের কথা কিন্তু এই সরকারের প্রায়োরিটির মধ্যে ছিল না, অগ্রাধিকারের মধ্যে ছিল না। এবং আপনি ধরেন বৈষম্যের কথা বলছেন, তাহলে যে বাংলাদেশের শ্রমজীবী মানুষ তাদের যেই ন্যূনতম মজুরির কথা বলার কথা ছিল সেই কথাটা তো বলা হয় নাই। বাংলাদেশের কৃষক তারা যে ফসলের লাভজনক দাম পাচ্ছে না সেই কথাটা তো বলা হয় নাই। বাংলাদেশের বেতন বৈষম্য সবচেয়ে বেশি। আমি 23 বছর ব্যাংকে চাকরি করেছি, বাংলাদেশের 2টা টপ ব্যাংকে আমি চাকরি করেছি, আমি অনেকগুলি ব্রাঞ্চে ম্যানেজার ছিলাম। আমাদের যারা পিয়ন, ক্লিনার, গার্ড তাদের বেতন 8,000 থেকে 12,000 টাকার উপরে নাই। কিন্তু ওই ব্যাংকের সিওর বেতন কত? 12 লক্ষ টাকা। সিওর বেতন কত? 24 লক্ষ টাকা। এই যে বিশাল বেতন বৈষম্য, এই বেতন বৈষম্য তো নিরসন করার কথা ছিল, যেটা মুক্তিযুদ্ধের অঙ্গীকার ছিল যে আমরা বেতন বৈষম্য হ্রাস করব। ফলে সামান্তার কথা শুনে আমি কথাগুলি বলতে বাধ্য হলাম, যদিও আমার টপিক ভিন্ন। এই মঞ্চে আমি খুব আনন্দিত যে বামপন্থী আন্দোলনের ভূত এবং ভবিষ্যৎ নিয়ে হলো কথা বলার কথা আমাকে বলা হয়েছে। এখানে 4 জন বক্তার মধ্যে সামান্তার সাংগঠনিক পরিচয় তো এখন তো তিনি নাগরিক পার্টি করেন, কিন্তু তার আগে কোনো সংগঠন করতে আমি ঠিক জানি না, ফলে আমি তার কথা বলছি না। কিন্তু যাদেরকে দেখে আমরা বাম রাজনীতি উদ্বুদ্ধ হয়েছিলাম সেই রকম একজন মানুষ মাহমুদুর মান্না এখানে উপস্থিত আছেন। আমার মনে আছে 1979 সালে, মান্না ভাইকে আমি এটা বারবার বলি কারণ এটা মান্না ভাই আমাকে এমনভাবে ইমপ্রেস করেছিলেন, সেইখান থেকে আমি বাম রাজনীতিতে আসার অনুপ্রেরণা পেয়েছিলাম। 1979 সালে 3রা জানুয়ারি আমার মনে আছে, এখন ডেটটাও মনে আছে, আমার ডায়েরিতে লেখা ছিল। আমি তখন ক্লাস 8-এ পড়ি, 1980 সালে, 1980 সালের 3রা জানুয়ারি, আমি তখন ক্লাস 8-এ পড়ি। আমি স্টেডিয়ামে একটা বইয়ের দোকান ছিল মেরিয়াটা, আপনারা সেটা জানেন কিনা আমি জানি না। মেরিয়াটাতে বই কিনতে যেতাম, আমি ছোটোবেলা থেকে বই কিনতাম, আমার এটা স্বভাব ছিল। আমি ক্যাডেট কলেজে পড়তাম, ছুটিতে আসছি, মেরিয়াটাতে বই কিনতে গেলাম, গিয়ে দেখেছি ওখানে বিশাল আয়োজন। তখন স্টেডিয়ামের টিকিট ঘর ছিল, টিকিট ঘরের উপরে মঞ্চেও সেখানে বক্তৃতা দেবেন কে? ডাকসুর ভিপি মাহমুদুর রহমান মান্না। আমার মনে আছে প্রায় 75 মিনিট বক্তৃতা দিয়েছিলেন মান্না ভাই, এবং সেই বক্তৃতা আমি শুনেছিলাম।
কিছু বুঝতে পেরেছে কিনা আমি জানি না, কিন্তু মান্না ভাইয়ের ক্যারিসমেটিক বক্তৃতা দেখে আমি মনে করেছিলাম যে আসলে বামপন্থী রাজনীতি করা উচিত। তো সেই মান্না ভাই মঞ্চে আছেন। হাসনাত কারিম ভাই আমার খুবই প্রিয় মানুষ, তিনিও বামপন্থী রাজনীতি ছিলেন। বাজিতপুরে কৃষকদের লড়াই করতে গিয়ে অনেক ধরনের হ্যাকল তাকে সহ্য করতে হয়েছে, তিনিও আছেন। এই বছরটা হচ্ছে এই ভারতবর্ষে বামপন্থী আন্দোলনের 100 বছর পূর্তি। এটা খুব মানে ইয়ে হয়ে গেল, আর কাকতালীয় হয়ে গেল। এখানে দুইটা মত আছে। একটা হচ্ছে এই ভারতের কথা বললে আবার বললেন না যে ভারতের দালাল। ইতিহাস কিন্তু আমরা ভারতবর্ষে ছিলাম। তো এই ভারতবর্ষের দুইটা রাজনৈতিক পার্টি, একটা হচ্ছে সিপিআই, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট। দুইটা মত আছে। ভারতবর্ষের কমিউনিস্ট আন্দোলনের সূচনা লগ্নে 1920 সালের 17ই অক্টোবর তাসখান্দে এমএন রয় বলে একজন লোক, তিনি কমিউনিস্ট পার্টির সূচনা করেছিলেন। ওইটা একটা তাসখান্দ গ্রুপ বলে, ওটাকে অনেকে তাসখান্দ গ্রুপ বলে, তাসখান্দ গ্রুপ হয়েছিল। কিন্তু এমএন রয় হচ্ছে সেই ব্যক্তি যিনি জাতীয়তাবাদী বিপ্লবী ছিলেন। তিনি অস্ত্র আনতে গিয়ে আমেরিকা গেছেন, আমেরিকায় গিয়ে একজন আমেরিকান ভদ্রমহিলার প্রেমে পড়ে গিয়ে তাকে বিয়ে করেছেন। তার শ্বশুরের অত্যাচারে মেক্সিকোতে চলে গেছেন। মেক্সিকোতে গিয়ে একজন রুশ ব্যক্তির সাথে পরিচিত হয়েছেন, তার নাম বারোদিন। সে বারোদিনের সাথে যুক্ত হওয়ার কারণে তিনি কমিউনিস্ট মতাদর্শ গ্রহণ করেন এবং মেক্সিকোর কমিউনিস্ট পার্টি সেইটার প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে এমএন রয়। তত্ত্বের আবিষ্কারক হচ্ছেন বিনায়ক দামোদর সাভারকার, যিনি হিন্দু মহাসভার প্রতিষ্ঠাতা ছিলেন এবং তিনি প্রথম জীবনে জাতীয়তাবাদী ছিলেন। হিন্দুদের গরুর মাংস খাওয়ার ব্যাপারে পুস্তকও রচনা করেছিলেন। কিন্তু তাকে গ্রেফতার করা হয়, গ্রেফতার করে আন্দামানে জেল দেওয়া হয়। আন্দামান জেলে গিয়ে উনি 7 বার, একবার না দুইবার না 7 বার ব্রিটিশদের কাছে মাপ চেয়ে চিঠি দিয়েছিলেন। কিন্তু এই আমাদের হাসনাত কারিম ভাই সাক্ষী, তিনি বলবেন নাম। বাজিতপুরের একজন তরুণ আন্দামান দ্বীপে ছিলেন, তিনি ফাঁসি কাস্টে জীবন দিয়েছেন কিন্তু মাপ চান নাই। একজন দলিত তরুণ বাজিতপুরের, আমাদের বাজিতপুরের দলিত তরুণ, তিনি আন্দামানে জীবন দিয়েছেন কিন্তু কারো কাছে মাপ চান নাই। কিন্তু বিনায়ক দামোদর সাভারকার 7 বার মাপ চেয়েছেন। সেই সাভারকার ব্রিটিশদের পেনশন নিয়ে মুক্তি পেয়ে হিন্দু মহাসভা করেছিলেন, তৈরি করেছিলেন। সেই হিন্দু মহাসভার নেতা সাভারকার প্রথম ভারতবর্ষে আপনার হিন্দু মুসলিম যে 2 জাতি, সেই 2 জাতি তত্ত্বের আবিষ্কার করেছেন এবং সেইটার পরিপূর্ণ ব্যবহার করেছিলেন মোহাম্মদ আলী জিন্না। কিন্তু সেই জিন্না, এইটুকু আমি বলতে একটু লোক সামলাতে পারছি না। জিন্নার বিরুদ্ধে অনেক কথা বলা হয়। জিন্না 2 জাতি তত্ত্বের মাধ্যমে ভারতবর্ষ বিভক্ত করেছেন, সেটা ঠিক। কিন্তু এই জিন্নাই 1947 সালের 11ই আগস্ট পাকিস্তান গণপরিষদের সভায় কি বলেছিলেন, এটা একটু মনোযোগ দিয়ে শুনেন। যদি আমরা মহান পাকিস্তানের রাষ্ট্রকে সুখী ও সমৃদ্ধ করতে চাই, আমাদের সম্পূর্ণ এবং একান্তভাবে মনোনিবেশ করতে হবে জনসাধারণের, বিশেষত পরিষদের মঙ্গল সাধনের জন্য। আপনারা যদি একে অপরের সহযোগিতায় কাজ করেন, অতীতের স্মৃতি তুলে আপনাদের জয় অনিবার্য। যদি নিজেদের অতীতকে আপনারা বিস্মিত হয়ে এমন মনোভাব নিয়ে, জাতি ধর্ম নির্বিশেষে এমন এক মনোভাব নিয়ে কাজ করতে পারেন, তাহলেই আপনাদের উন্নতি করতে পারবেন। এর উপর অতিরিক্ত গুরুত্ব আরোপ করে আমি জাস্ট আর পড়লাম না। সকলের স্মরণ রাখতে হবে একটি শিক্ষা, আপনারা স্বাধীন, আপনাদের স্বাধীনতা রয়েছে আপনাদের মসজিদে মন্দিরে যাওয়ার, এখানে শুনে মসজিদে মন্দিরে যাওয়ার, অথবা আপনাদের সম্মুখে কোনো বাধা নেই এই পাকিস্তান রাষ্ট্রে অন্য কোনো ভজনালয়ে যাবার। আপনি যে কোনো ধর্ম কিংবা বিশ্বাসের অন্তর্ভুক্ত হতে পারেন, তার কোনো সম্পর্ক নেই রাষ্ট্রের ব্যাপারের সঙ্গে। মানে রাষ্ট্রের সঙ্গে ধর্মের যে কোনো সম্পর্ক নাই। রাষ্ট্র যে সেকুলার, ইংলিশে এটা সেকুলার শব্দটা আছে, আমি ইংলিশটা যদি পড়তে পারতাম আরো ভালো হতো। একবার জিন্না বলছে রাষ্ট্রের সঙ্গে ধর্মের কোনো সম্পর্কই নাই, রাষ্ট্র রাষ্ট্রের মতো চলবে, ধর্ম ধর্মের মতো চলবে, রাষ্ট্রের সঙ্গে ধর্মের ব্যাপার স্যাপারে কোনো সম্পর্ক নাই।